নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 4টে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে কোন দিকে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার? নবাব সিরাজউদ্দৌলা অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ছিলেন। একাত্তা হয়ে তাকে পরাস্ত করেন রাজা কৃষ্ণচন্দ্র জগৎ শেঠরা। না হলে আমরা হিন্দু থাকতে পারতাম না, আমাদের পোশাক বদলে যেত। মোদীকে ফোনে বললেন কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। বিরোধীরা ভোট ব্যাংকের রাজনীতি করে, আপনার বদনামের চেষ্টা করা হবে, ফোনে অমৃতা রায়কে বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের, এবং সেখানেই এই কথোপকথন সামনে আসে, যেখানে সিরাজউদ্দৌলাকে তিনি দুর্নীতিগ্রস্ত বলেছেন এবং তাকে পরাস্ত করেন জগৎ শেঠরা। না হলে তারা হিন্দু থাকতে পারতেন না, এই মন্তব্য করেছেন অমৃতা রায়। এবং কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। एक बात बताता हूँ, मैं एक लीगल एडवाइस दे रहा हूँ। हमने जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ, जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। क्यों किया वो नहीं बोल रहा है। इतना जमीन दान किया, इतना सब लोगों के लिए किया, भलाई के लिए किया, वो सब नहीं बोल रहे हैं। लेकिन क्या बोल रहे हैं, तो हम बोला कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र, अगर नहीं करते तो हमारा सनातन धर्म तो पूरा खत्म हो जाता है कि नहीं। तो वो बात है, क्योंकि तब का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे। तो उसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। जगत सेठ भी थे और राजाओं थे, तो उसी सभी के मेहनत से ये काम सफल हुआ। तो अगर नहीं होता आज हम हिंदू नहीं रह पाते, हमारा भाषा दूसरा होता, हमारा वेशभूषा एकदम अलग होता और सभी अलग हो जाते। हम तो दूसरों के अधीन रहते ना, यही बात। অমৃতা রায়ের কথার পর তার উত্তরে কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাব আপনাদের। बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। अब देखिए, ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। वे खुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं। लेकिन जब भगवान राम की बात आती है, तो वो कहते हैं कि सबूत कहाँ है, इतनी पुरानी बात क्यों निकालते हो। लेकिन जब कृष्णचंद्र राय की बात आती है तो वो तुरंत निकालते हैं। तो इस प्रकार से उनके दोगलापन होता है और आपको इसका बिल्कुल मन में प्रेशर नहीं लेना चाहिए। পবিত্র সরকারের সঙ্গে কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। বলেছেন শোনাবো আপনাদের। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অমৃতা রায়ের কথোপকথন, এবং সেখানে উঠে আসছে যে তিনি বলছেন সিরাজউদ্দৌলা অত্যাচারী ছিলেন, তাকে পরাস্ত করেছিলেন একাত্তা হয়ে জগৎ শেঠরা, এবং এই ধরনের একটা ইতিহাস উঠে আসছে। কি বলবেন এই বিষয়ে? কেন শুভেন্দু অধিকারী দৌড়ে গিয়ে ওই রাজমাতাকে প্রার্থী করেছিলেন এবং কেন তাকে নরেন্দ্র মোদী ফোন করলেন? দেখুন, আপনি যদি বিজেপির ধারাবাহিকভাবে ইতিহাস দেখেন, আমি কেন বলবো, বিজেপির পোস্টাল গার্ড কঙ্গনা রানাওয়াত যে সিনেমা বানিয়েছিল সেখানেও দেখবেন যে সিন্ধিয়ারা, অর্থাৎ মধ্যপ্রদেশের সিন্ধিয়ারাও 1857 মহাবিদ্রোহের সময় সিপাহীদের বিরোধিতা এবং ব্রিটিশ রাজের সহযোগিতা করেছিল।
সেই সিন্ধিয়াদেরকে দলে নিয়েছেন নরেন্দ্র মোদী। এবং আমাদের মাথায় রাখতে হবে তাদের দুজন যুগপুরুষ অর্থাৎ সাভারকার এবং অটল বিহারী বাজপেয়ী দুজনই আলাদা আলাদা সময়, সাভারকার সেলুলার জেল থেকে ছাড়া পাওয়ার জন্য আর অটল বিহারী বাজপেয়ী 42-এর আন্দোলনে যখন তাকে পুলিশ গ্রেফতার করেছিল তখন ছাড়া পাওয়ার জন্য মুচলেকা দিয়েছিলেন। ফলে এটা তো অস্বাভাবিক নয়। এই কারণেই মানে নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারীরা মাননীয় রাজমাতাকে দলে নিয়েছেন। যার মানে ব্রিটিশ ভক্তি আছে সেই একমাত্র বিজেপি করবে, তাছাড়া আর কে করবে? উনি তো নিজের চরিত্রের মাধ্যমে প্রমাণই করে দিয়েছে। কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করেছিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে এবং সেখানে এই কথোপকথন, যেখানে এক ইতিহাসের কথা উঠে আসে। নবাব সিরাজউদ্দৌলাকে তিনি দুর্নীতিগ্রস্ত বলেন, এমনটাই মন্তব্য। এবং আমরা শোনাবো কি বলেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। আমি তো ইতিহাসের লোক নই, কিন্তু আমরা যে ইতিহাস পড়েছি তার সঙ্গে ইতিহাস মেলে না। এ ধরনের ইতিহাস তাহলে এটাও বলতে হবে যে এরা সকলে মিলে ইংরেজদের ডেকে এনেছিলেন, ভারতকে পরাধীন করেছিলেন সিরাজউদ্দৌলার সঙ্গে শত্রুতা করবার জন্য। সেই কৃতিত্বটাও উনি দাবি করতে পারেন যে আমরা ভারতকে, আমাদের কৃষ্ণচন্দ্র রায় সবাই মিলে ইংরেজকে ডেকে এনেছিল। কারণ এর সঙ্গে ওই সঙ্গে একই প্যাকেজে এটা হয়েছিল। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ইংরেজদের ডেকে আনা একই প্যাকেজে হয়েছিল, এটা বলতে হবে। তিনি হিন্দুদের উদ্ধার করেছিলেন কিনা আমি জানি না, আমি সেই ইতিহাস জানি না, কিন্তু ওই ইংরেজদের ডেকে আনা হয়েছিল, ওই প্যাকেজেই ধরতে হবে। এ বিষয়ে কি বলেছেন তৃণমূল নেতা সৌগত রায়, শুনুন। এটা তো জমিদারদের বক্তব্য, সামন্ততান্ত্রিকদের বক্তব্য। সিরাজউদ্দৌলা প্রত্যক্ষভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন, আর মির্জাফর, জগৎ শেঠ, ভূমিচাঁদ, কৃষ্ণচন্দ্রের বংশধররা এরা সিরাজউদ্দৌলার বিরোধিতা করে ব্রিটিশকে সমর্থন করেছে। তার ফলে শ্রীমতী অমৃতা রায় জেনে বা না জেনে যারা ব্রিটিশের ভক্ত ছিল, যারা ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের সমর্থন। মানুষ বুঝবেন যে এইসব ফিউডাল লোকেরা যদি রাজনীতিতে জায়গা পায় তাহলে আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন মোদির। ইডির বাজেয়াপ্ত ৩,০০০ কোটি টাকা গরিবদের ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে। এই বিষয়টা আপনি প্রচার করুন। দুর্নীতির বিরুদ্ধে লড়ছে বিজেপি, অন্যদিকে দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছে। অমৃতা রায়কে ফোনে বললেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে যখন প্রধানমন্ত্রী কথা বলেন সেই সময় কথা উঠে আসে যে ইডির বাজেয়াপ্ত করা টাকা গরিবদেরকে ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়া টাকা গরিবদের ফেরানো হবে। এই বিষয়টা আপনি প্রচার করুন, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন অমৃতা রায়কে। এবং এই বিষয় কি আইনি পরামর্শ হতে পারে এবং আইনের দিকটাও কিন্তু তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ আমরা দেখেছিলাম যখন রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময় তো একটা প্রচারের কি কৌশল হতে পারে, প্রচার কেমন চলছে সেই বিষয়ে কথা বলেন। এবং এখানেও কিন্তু একটা প্রচারের কৌশল বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে তা গরিবদেরকে ফেরানো হবে এবং গরিবদের থেকে লুট হওয়া টাকা গরিবদেরকে ফেরানো হবে, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করেছেন। কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাবো আপনাদের। अमृता जी, मैं आपको एक बात बताता हूँ। हाँ जी, मैं एक लीगल एडवाइस ले रहा हूँ। हाँ प्लीज बोलिए। हमने बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया,
वो सभी लोग जानते हैं। वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस रह रहा हूँ, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूँ। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फ़ोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपये ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, যখন প্রধানমন্ত্রী কথা বলছেন তিনি বলছেন যে ইডির বাজেয়াপ্ত করা টাকা গরিবদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কোনোভাবে কি ঘুরপথে সেই প্রচারের কৌশলই বেঁধে দিচ্ছেন তিনি অমৃতা রায়ের কাছে? একদম, দেখো অ্যাডভান্টেজ যাতে বিজেপি অ্যাডভান্টেজ পায় সেই মোতাবেক কিন্তু আজকে অমৃতা রায়ের সঙ্গে, অর্থাৎ কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে যে কথোপকথন হয়, সেই কথোপকথনে নির্যাস বেরিয়ে আসে। তাতে কিন্তু স্পষ্ট যে প্রধানমন্ত্রী সেই বিজেপি প্রার্থী কৃষ্ণনগর প্রার্থীকে বলছেন যে নির্বাচনে যদি তিনি জয়লাভ করেন, জয়লাভের পরে 100 দিনের তার যে কর্মসূচি আছে সেটা তাকে পাঠাতে, এবং সারা রাজ্য জুড়ে প্রায় 3,000 কোটি টাকা ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা বাজেয়াপ্ত করেছে। এবং পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বলছেন সেই টাকা বিভিন্নভাবে ঘুরপথে এসেছিল, সেই টাকা সাধারণ মানুষের টাকা তা ফিরিয়ে দেবে। অর্থাৎ বলা যেতে পারে প্রচারের একটা পার্ট হিসাবে কিন্তু তাকে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তিনি অমৃতা রায় অর্থাৎ কৃষ্ণনগরে যিনি বিজেপি প্রার্থী, তাকে তিনি বলছেন যে তিনি তার পাশে আছেন, তিনি এগিয়ে যাওয়ার কথা বলছেন, এবং পাশাপাশি বলছেন যে বহু পুরনো বিভিন্নভাবে মিথ্যা ঘটনা করা হয়, 300 বছর 400 বছর আগের কথা ঘটনা করা হয়। আর ঠিক সেরকম ভাবে তাদের ঘাবড়ে না গিয়ে কৃষ্ণচন্দ্র রায়ের পরিবার, সেই পরিবারের বিষয় নিয়ে যে সেই পরিবারের বিষয় নিয়ে অনেক মিথ্যা প্রচার করতে পারে, সেই মিথ্যা প্রচারে যাতে প্রভাবিত না হয়, তাদের বিব্রত না হয়, তিনি তার প্রচার করুক, মানুষের জন্য কাজ করুক। প্রধানমন্ত্রী তার সঙ্গে আছেন। স্পষ্ট যে প্রচারের কি আঙ্গিক হবে, সেই আঙ্গিকও কিন্তু বেঁধে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ বিজেপির এই যে বিজেপির বারবার করে বিরোধীরা অভিযোগ তুলছে যে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি, কেন্দ্রের তাদের ক্ষমতাকে ব্যবহার করে। আর ঠিক সেই জায়গায় ইডির বাজেয়াপ্ত গরিবদের মধ্যে বুঝিয়ে দেবে। আগে থেকে তিনি নিশ্চিত হয়ে যাচ্ছেন যে এবং তিনি আসার পর তিনি সেই টাকা সাধারণ মানুষের বিলিয়ে দেবে। এই বিষয়টাকে কিন্তু অনেকেই ভালো চোখে দেখছেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী যেভাবে বলছেন এবং যে তার কোনো তিনি বলছেন তিনি লিগাল সেল করবেন এবং সেই লিগাল সেলের মাধ্যমে সেই টাকা ফিরিয়ে দেবে। এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যে রয়েছে যেভাবে তিনি বলছেন এবং কৃষ্ণনগরের প্রার্থী তাকে উদ্বুদ্ধ করছেন। একেবারে ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আমরা বিষয়ে কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। টাকা ফেরত দেওয়ার কথা বলছেন উনি। ভারতবর্ষের মানুষ তো 15 লক্ষ টাকার জন্য অপেক্ষা করে আছে। 15 লাখ টাকা এক একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সামনে আনবে। তো উনি কি আবার সেই কথা মনে করাচ্ছেন? ভোটের আগে কি বলেছিলেন জুবলা এগুলো, তো এখন উনি এইসব টাকা পয়সা আনতে গেলে দুর্নীতির টাকা যদি লুট করা টাকা যদি আনতে হয়, তাহলে হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ারদের কথাও মনে রাখতে হয়। আমি জানি না উনি কোন কথা বলছেন, কোন টাকার কথা বলছেন। হয়তো তার সাথে অজিত পাওয়ারদের টাকা, হেমন্ত বিশ্ব শর্মাদের টাকা আছে কিনা জানি না। এইসব কথা বলে কোনো লাভ হবে না। সিলেক্টিভ নির্বাচিত প্রতিবাদ করে মানুষকে ধোকা দেওয়া ছাড়া কিছু। আমরা বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, কি বলেছেন তিনি শুনুন। আমরা
আমরা শোনাব আপনাদের কি বলেছেন রাহুল সিনহা। তবে তার আগে জানিয়ে রাখি, অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, এবং সেই সময় এই প্রসঙ্গ উঠে আসে যেখানে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে গরিবদের ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়া টাকা গরিবদের ফেরানো হবে এবং মানুষের কাছে যেন এই বার্তাই অমৃতা রায় নিয়ে যান, সেই ভাবেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পরামর্শ দিয়েছেন। ফিরছে খবর একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, যখন অমৃতা রায়ের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে, সেই সময় তিনি বলেছিলেন যে ইডি যে সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছে তা গরিবদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এবং এই বিষয়ে এবার সরব হলো তৃণমূল। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে, আদালত অবমাননার শামিল, এমনটাই কিন্তু তৃণমূল জানাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানতে পারা যাচ্ছে বিষয়? দেখো, নির্বাচনী বিধি ইতিমধ্যেই চালু হয়েছে। সেই সময় প্রধানমন্ত্রী এবং রাজমাতা অমৃতা রায়ের যে ফোনের কথোপকথন, তা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি বলছেন যে যেহেতু এন্টারিং টাইমের সময় প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি কিভাবে একজন পদপ্রার্থী তাকে এইভাবে আগামী দিন কি আইন তৈরি হবে তা নিয়ে মন্তব্য করছেন, এবং ইডি যে ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে গরিব মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের যেমন দ্বারস্থ হয়েছেন, তেমনি কিন্তু আইনের দ্বারস্থ তারা হতে পারেন বলে তারা আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন সংস্থার সঙ্গেও তারা কথা বলছেন যে প্রধানমন্ত্রী যেভাবে অমৃতা রায়ের সঙ্গে টেলিফোনে কনভারসেশন করেছেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। একেবারে ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুকথা বলেছিলেন দিলীপ ঘোষ, এবার সেই কথার পরে কিন্তু শোকজ করা হলো নির্বাচন কমিশন আরো কড়া, এবং শোকজ করলো দিলীপ ঘোষকে। আরো একবার জানাবো, মুখ্যমন্ত্রীকে নিয়ে যে কুকথা বলেছিলেন দিলীপ ঘোষ, সে বিষয়ে কড়া নির্বাচন কমিশন, পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায় তাকেও শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। দিলীপ ঘোষকে শোকজ করলো কমিশন, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি জানা যাচ্ছে, কমিশন সূত্র কি খবর? দেখো, গতকাল দিলীপ ঘোষের যে মন্তব্য, বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এবং তার সেই মন্তব্যকে ঘিরে গতকালই তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছিল, অভিযোগ জানানো হয়েছিল দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে। আজকেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা এসে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তারা দাবি করেছিলেন যে দিলীপ ঘোষের প্রার্থী পদ বাতিল করতে হবে এবং সেই সঙ্গে তাকে কিন্তু নির্বাচন প্রক্রিয়া থেকে 7 দিনের জন্য তাকে সাসপেন্ড করতে হবে, এবং যাতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশন নেয় এই দাবিও কিন্তু জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। গোটা বিষয়টি তৃণমূল কংগ্রেসের লোক সেটা কিন্তু ভিত্তিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং তারপর যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে, অর্থাৎ তার এই মন্তব্য তিনি কি কারণে করেছিলেন এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। সেক্ষেত্রে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে অভিযোগ এসেছিল এবং সেই ভিডিও ফুটেজও কিন্তু দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং তার পরিপ্রেক্ষিতেই তাকে শোকজ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সত্য, কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আমলাদের হুমকি দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় এবং সেই ঘটনাতে শোকজ করা হলো হিরণ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে দিলীপ ঘোষকেও শোকজ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগে দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের। অন্যদিকে আমলাদের হুমকি দেওয়ার ঘটনায় হিরণ চট্টোপাধ্যায়কেও শোকজ করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অন্যদিকে ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কমিশনে নালিশ করা হয়। কমিশনে নালিশ কংগ্রেসের। ইউসুফ পাঠানের বিরুদ্ধেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। প্রচারে জাতীয় নায়কের ছবি ব্যবহারের অভিযোগ। সচিন তেন্ডুলকরের ছবি নিয়ে তিনি প্রচার করেছিলেন, তারপরে এই পদক্ষেপ। সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহারের অভিযোগ ইউসুফ পাঠানের প্রচারে নির্বাচন কমিশনের নালিশ কংগ্রেসের। একদিকে যেরকম দিলীপ ঘোষকে শোকজ করা হলো
হিরণ চট্টোপাধ্যায়কেও শোকজ। অন্যদিকে ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুকথা বলেছিলেন দিলীপ ঘোষ, সেই বিষয় তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি আমলাদের হুমকি দেওয়ার ঘটনায় হিরণ চট্টোপাধ্যায়, তাকেও শোকজ করেছে নির্বাচন কমিশন। ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের। দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য। এবার দিলীপ ঘোষের জবাব তলব নির্বাচন কমিশনের। দিলীপ ঘোষকে শোকজ করা হলো। পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায়কেও শোকজ করা হলো। আমলাদের হুমকির ঘটনায়, আমলাদেরকে হুমকি দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় বিডিও অফিসে, এবং সেই ঘটনাতে এবার তাকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে শোকজ। মুখ্যমন্ত্রীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, তারপরেই নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল। এবার কড়া নির্বাচন কমিশন, দিলীপ ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ। এ বিষয়ে কথা বলবো। ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো। আপনারা নালিশ জানিয়েছিলেন নির্বাচন কমিশনে এবং দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে, যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন, কি বলবেন এ বিষয়ে? দেখুন, কুরুচিকর মন্তব্য করা বিজেপির সংস্কৃতির মধ্যে পড়ে। সেই সংস্কৃতির ধারক বাহক হয়ে দিলীপ ঘোষ এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ধরনের অবমাননাকর কথা বলেছেন। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও তার পায়ে আঘাত লাগার পর তাকে বারমুডা পড়তে বলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসভ্য কথা বলেছেন। আর অফিসারদের ধমকানো, চমকানো, পুলিশকে মারধর করা, কটু কথা বলা, এটাও বিজেপির কালচার। আমরা প্রাক্তন কেন্দ্রের মন্ত্রী দেবশ্রী চৌধুরীর উপস্থিতিতে পুলিশের থানা ভাঙচুর করতে দেখেছি। আমরা দিলীপ বাবু বা শুভেন্দু বাবুদের পুলিশকে কুকুর, চটি ছেটা পুলিশ, চাকর বাকর, এই ধরনের অসভ্য কথা বলতে দেখেছি। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে দেবজিৎ চ্যাটার্জির মধ্যে এসিপি র্যাঙ্কের অফিসারের হাড়গোড় ভাঙতে দেখেছি। সুতরাং এগুলোই বিজেপির সংস্কৃতি। তাই বিজেপি এই সংস্কৃতি থেকে কখনোই বেরোতে পারবে না। তাই বিজেপিকেও বাংলার মানুষ বর্জন করছে, আগামী দিনে আরো বেশি করে বর্জন করবে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। দিলীপ ঘোষকে যেরকম একদিকে শোকজ করেছে নির্বাচন কমিশন, হিরণ চট্টোপাধ্যায়কেও করা হলো শোকজ। ইউসুফ পাঠানের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এবং তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের। দিলীপ ঘোষ যে কুরুচিকর মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তারপরে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল। কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। শোকজ দিলীপ ঘোষকে, আমলাদের হুমকি দিয়ে শোকজ হিরণ চট্টোপাধ্যায়কে। উনত্রিশে মার্চের মধ্যে জবাব দিতে হবে দিলীপ ঘোষকে, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। দিলীপ ঘোষের জবাব তলব নির্বাচন কমিশনের। 29শে মার্চের মধ্যে তাকে জবাব দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তারপরেই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনে যদিও নালিশ জানায় তৃণমূল, তারপরে 29শে মার্চের মধ্যে দিলীপ ঘোষের জবাব চাইল নির্বাচন কমিশন। 29শে মার্চ বিকেল 5টার মধ্যে জবাব তলব দিলীপের। জবাব তলব করল নির্বাচন কমিশন। হিরণ চট্টোপাধ্যায়কেও শোকজ নির্বাচন কমিশনের। আমলাদের হুমকি দেওয়ার ঘটনায় তাকে শোকজ করেছে, হিরণকে শোকজ করেছে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষের জবাব তলব নির্বাচন কমিশনের। 29শে মার্চ বিকেল 5টার মধ্যে, অর্থাৎ সময়সীমা এবং দিন বেঁধে দেওয়া হলো তার জবাব তলবের ক্ষেত্রে। তাকে সেই দিনের মধ্যে জবাব দিতে হবে দিলীপ ঘোষকে। ফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো।
দিলীপ ঘোষ যে কুরুচিকর মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, এবার নির্বাচন কমিশন দিলীপ ঘোষের জবাব তলব করলো, এই বিষয়ে কি বলবেন? নির্বাচন কমিশন যত নিজেকে বদলাবে এবং নির্বাচনকে আধুনিক করবার চেষ্টা করবে, তত নির্বাচন কমিশনের পদক্ষেপকে স্বাগত জানানো যাবে। নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীকে কুকথা বলার জন্য দিলীপ ঘোষকে শোকজ করে থাকলে ঠিক করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী যখন এর আগের নির্বাচনের সময় প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন, চাড্ডান আড্ডা বলেছিলেন বিজেপির সভাপতি সম্পর্কে, তখন কি মুখ্যমন্ত্রীকে শোকজ করা হয়েছিল? হয়নি। তার কারণ তখন নির্বাচন কমিশন মনে করেননি এটা করা প্রয়োজন, এখন নির্বাচন কমিশন মনে করেছেন। ধন্যবাদ। একেবারে ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, দিলীপ ঘোষের জবাব তলব করেছে নির্বাচন কমিশন 29শে মার্চের মধ্যে, পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায়কেও শোকজ করা হয়েছে এবং ইউসুফ পাঠানের বিরুদ্ধেও নালিশ জানিয়েছে কংগ্রেস। দেখো, একেবারেই তাই। দিলীপ ঘোষের বিরুদ্ধে গতকাল দিলীপ ঘোষের যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগ এবং সেই সঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যের যে ভিডিও ফুটেজ, সেই ক্লিপিং দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে তার যে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষ করেছেন, সেটা আপত্তিজনক। এবং এই কারণেই আপত্তিজনক যে চিঠি, অর্থাৎ যে শোকজের চিঠি দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেই চিঠিতে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের যে নিয়মগুলো রয়েছে, যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং আগামী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ 29শে মার্চ বিকেল 5টার মধ্যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে এই উত্তর, শোকজের উত্তর দিতে হবে, এমনটা কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কেও কিন্তু শোকজ করেছে নির্বাচন কমিশন। হিরণের বিরুদ্ধে অভিযোগ ছিল যে গতকাল ডেবরায় বিডিও অফিসের ভেতরে বসে তিনি সেখানে উপস্থিত আমলাদের উদ্দেশ্যে যে মন্তব্য করেছিলেন এবং এমনকি তিনি হুমকি দিয়েছিলেন যে নির্বাচন শেষ হয়ে গেলে তাদেরকে দেখে নেওয়ার হুমকি। অর্থাৎ এই বিষয়টিও কিন্তু নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং ইতিমধ্যেই হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান, তিনি ভারতীয় ক্রিকেট দলের যারা সদস্য রয়েছেন, সচিন তেন্ডুলকর সহ অন্যান্য ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের খুবই ব্যানারে, পোস্টারে ব্যবহার করেছিলেন প্রচারের ক্ষেত্রে। এই গোটা বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে। এবং সেই ফুটেজে এবং সেই যে ছবি ব্যানারে এবং পোস্টারে যে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু দেওয়া হয়েছে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। দিলীপ ঘোষ যখন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তারপরেই দলের শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষের জবাব চায়, জবাব তলব করা হয় এবং তাকে শোকজ করে তারপরেই কিন্তু দুঃখ প্রকাশ করেন দিলীপ ঘোষ। কি বলেছিলেন দিলীপ ঘোষ, শোনাব আপনাদের। প্রথমবার নয়, কারণ আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয়, আমি তার জন্য দুঃখিত। কমিশনে নালিশ জানাতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব দিলীপ ঘোষের বিরুদ্ধে, তারপর তারা কি জানাচ্ছেন শোনাব আপনাদের। इलेक्टोरल ऑफिसर के पास हमारी यही इत्तेजा थी कि केवल उसको आप एक शोकाज करेंगे और वो शोकाज का उत्तर कब देंगे और तब तक निर्वाचन आगे बढ़ जाएगी। ऐसा नहीं हो सकता है, क्योंकि ये बार बार करते हैं। तो इसके ऊपर कुछ कड़ी से कड़ी कार्रवाई कीजिए और इतने हद तक भी जाइए। हमारी तो यही उम्मीद है कि अगर एक उम्मीदवार इस तरीके से बातें करते हैं ममता बनर्जी के संबंध या महिला के संबंध में, तो उनकी तो कैंडिडेचर को भी बंद कर देना चाहिए, बातिल कर देना चाहिए। तो ये हमारी प्रेयर थी जो हम लोग दिए हैं। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
আসবো পরের খবরে। বসিরহাটে ইস্যুহীন বিজেপি, কোন ইস্যুতে লড়বেন জানেন না রেখা পাত্র। কলকাতা টিভির প্রশ্নে হতভম্ব বিজেপি প্রার্থী। মোদির ভোকাল টনিকেও আছেন রেখাতেই, অর্থাৎ কি ইস্যুতে তিনি লড়বেন সেই বিষয়টাই জানেন না। তাকে প্রশ্ন করা হলে তিনি হতভম্ব হয়ে পড়েন। বসিরহাটে ইস্যুহীন বিজেপি, কোন ইস্যুতে লড়বেন জানেন না রেখা পাত্র। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলার পরও তিনি হতভম্ব হয়ে পড়লেন। কলকাতা টিভির প্রশ্নের উত্তর দিতে পারলেন না সেভাবে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কোন ইস্যুতে লড়বেন রেখা পাত্র সেটাই জানেন না, অথচ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন, তারপরও হতভম্ব হয়ে পড়লেন। গত 24 ঘন্টা আগে যেখানে দেশের প্রধানমন্ত্রী তাকে শক্তিস্বরূপা বলে সম্বোধন করতেন, তারপরে তিনি প্রায় 15 মিনিট তার সঙ্গে কথা হয় একান্ত সাক্ষাৎকারে, বিশেষ করে একদিকে হিন্দিতে কথা বলেছেন। তারপরে যেখানে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দুর্নীতি বা অন্য কোনো ইস্যু এবং নারী নির্যাতন নিয়ে ইস্যু প্রচার করতে হবে, সেই প্রচার করার পরেও কিন্তু যখন আজকে 3 দিন পরে সন্দেশখালীতে, অর্থাৎ তুমি জানো সন্দেশখালী প্রতিবাদী মুখকে এবার বঙ্গ বিজেপি প্রার্থী করেছে। চলতি মাসের 6ই মার্চ প্রধানমন্ত্রীর বারাসাতের যে কাছারি পাড়ার জনসভা ছিল, সেখানে প্রধানমন্ত্রীর সাথে একাধিকবার কথা হয়েছে তারপরেও আজকে যখন সে সন্দেশখালীর মাটিতে পা রাখে, অর্থাৎ সন্দেশখালীর যে ফেরিঘাট থেকে একাধিক জায়গায় যখন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন, কখনো পায়ে হেঁটে কখনো টোটোয় চড়ে, তখন কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম, অর্থাৎ কলকাতা টিভি প্রশ্ন করেছিল যে রেখা পাত্রকে, যে আপনি যে এই লোকসভা নির্বাচনে লড়ছেন, প্রায় 10টি ব্লক, তার মধ্যে প্রায় 20 থেকে 20 লক্ষ ভোটার রয়েছে, 30 লক্ষ মানুষের বাস, একদিকে সুন্দরবন, অন্যদিকে রয়েছে সীমান্ত, একাধিক জায়গায় রয়েছে, প্রান্তিক দুর্গম জায়গা রয়েছে, সেখানে মানুষের কাছে কি ইস্যু নিয়ে যাবেন, আপনার এজেন্ডা কি? তিনি রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। তিনি বলেন আমার কাছে কোনো ইস্যু নেই। এমনকি তিনি হিন্দি কথা বলার পরে যখন আমরা প্রশ্ন করলাম আপনি এত সুন্দর হিন্দি কথা বলেন, তখন বললেন এটা ভগবান দিয়েছে। অর্থাৎ একদিকে ভগবান হিন্দি কথা বলার জন্য ওনাকে বলতে বলেছেন, তাই বলছেন। অন্যদিকে তিনি লোকসভার প্রার্থী, হেভিওয়েট প্রার্থী, যে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী, যাকে নিয়ে রাজ্য এবং দেশে ইস্যু করতে চাইছে সন্দেশখালীকে, সেই প্রার্থী বলছে কোনো ইস্যু নেই। তাহলে কি কোনো জায়গায় একটা চক্রান্ত হয়েছিল, কোনো ভুল ত্রুটি হয়েছিল? সন্দেশখালীকে তো ইস্যু করছে বিজেপি, তারপরেও রেখা পাত্র বলছেন তার কাছে কোনো উত্তর নেই। একেবারে ঠিক, এইটাই কিন্তু আমরা বারবার এই প্রশ্নটা করতে গেছিলাম যে সন্দেশখালী ইস্যু, নারী নির্যাতন ইস্যু নিয়ে, একাধিক ইস্যু নিয়ে কিন্তু রাজ্য বঙ্গ বিজেপি এবং দেশের রাজনীতিতে সন্দেশখালীকে 2024 সালের লোকসভা নির্বাচনে কিন্তু ইস্যু করতে চাইছে যেখানে বিজেপি, সেখানে সেই কেন্দ্রের অর্থাৎ সেই লোকসভা প্রার্থী, অর্থাৎ প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী, বঙ্গ বিজেপির খাতা কলমের প্রার্থী, সেই রেখা পাত্রই বলছে কোনো ইস্যু নেই। তাহলে কি কোনো জায়গায় একটা চক্রান্ত কাজ করেছে? অর্থাৎ যেখানে রাজ্য সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 37টি প্রকল্পের মানুষকে সামাজিক প্রকল্প দিয়েছে, তারপরেও কেন রেখা পাত্র বিজেপি প্রার্থী তিনি বলছেন কোনো ইস্যু নেই? এমনকি এই কথা তিনি বলার পরে হতভম্ব হয়ে যান। তিনি বেশ কিছুক্ষণ থমকে বসেন প্রশ্ন উত্তরে। একেবারে এই নিয়ে কিন্তু বিজেপি নেতারা মুখ খুলেছে। ইতিমধ্যে আমি এক বিজেপি নেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন তিনি রাজনীতি কিছু বোঝেন না, তার কোনো রাজনীতির কোনো এজেন্ডা নেই, এবং সাধারণ গ্রামের একটা মেয়ে, এবং আগামী দিন সবে এসেছে, আস্তে আস্তে মানুষ তাকে সবাই মেনে নিচ্ছে, আমরা মেনে নিচ্ছি, আমরা প্রার্থী করেছি, সবাই আগামী দিনে আস্তে আস্তে তাকে সমর্থন করবে। এটা কিন্তু বিজেপির এক পক্ষে ড্যামেজ কন্ট্রোল বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় লোকসভা, যেখানে বসিরহাট লোকসভা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, নদীমাতৃক এলাকা রয়েছে, শহর কেন্দ্রিক, এদিকে কলকাতা কেন্দ্রিক একাধিক জায়গা রয়েছে, সেখানে যদি এইরকম একটা বিজেপি প্রার্থী বলে তার কাছে কোনো ইস্যু নেই, জনমানুষের কি বার্তা যাবে সেটা একটা বড় প্রশ্ন উঠছে। ধন্যবাদ সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এবং সঞ্জিত যখন রেখা পাত্রের সঙ্গে কথা বলেছিলেন, ঠিক কি জানিয়েছিলেন, তার কি প্রতিক্রিয়া ছিল দেখাবো আপনাদের। টোটোয় চেপে প্রচার শুরু করলেন। আমি একটু কথা বলবো রেখাদির সঙ্গে। রেখাদি, আজকে প্রচার কেমন লাগে? আজকের প্রচার খুবই ভালো লেগেছে, আর আমি খুবই খুশি, কারণ আমার মা বোনেরা প্রচন্ড খুশি। আমার মা বোনেদের দিকে তাকিয়ে আমি প্রচন্ড খুশি। আমার মা বোনেদের হয়ে আমি সত্যি, আমার মা বোনেদের আনন্দ আমি ধরে রাখতে পারছি না। আর প্রধানমন্ত্রী কালকে ভোকাল টনিক দেওয়ার পরে অনেকটা আত্মবিশ্বাসী, আপনি কি মনে করেন?
দেখুন দেখুন উনি যেটা করার করেছে, তারপর আমার যেটা করা ছিল করেছি, আর যেটা হয়েছে আমার সাথে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবার সামনে এসে গেছে। আমার এই বিষয়ে আর কিছু বলার নেই। আপনি হিন্দিতে অত পারদর্শী কেন? আমি হিন্দিতে কোনোই পারদর্শী নই, যেহেতু ভগবান নামে আমাদের সাথে শ্রীরামের মতো শ্রীরাম আমাদের মাথায় হাত রেখেছিলেন বলে আজ আমি হয়তো হিন্দিতে আমাদের শ্রী মোদিজির সাথে কথা বলতে পেরেছি। কোনটাকে ইস্যু করবেন? দেখুন কোনটাকে ইস্যু করবো সেটা তো বলতে পারছি না, কিন্তু যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো হয়ে এসেছে 2011 থেকে, সেই সমস্যার সমাধান হোক সেটা নিয়েই আমি তুলে ধরবো মা বোনদের কাছে। নমস্কার। আপনারা শুনলেন রেখা পাত্র, তাকে প্রশ্ন করা হলে তার প্রতিক্রিয়া কি ছিল, তিনি সেভাবে কিন্তু কি ইস্যু রয়েছে, কি ইস্যুতে তিনি প্রচার করবেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর যেখানে সন্দেশখালি নিয়ে বিজেপি এতটাই সরব এবং সোচ্চার, এবং সন্দেশখালির যে প্রতিবাদী মুখ রেখা পাত্রকে যেভাবে প্রার্থী করা হয়েছে, তিনিই কিন্তু বলতে পারলেন না ঠিক ইস্যুটা কি রয়েছে বিজেপির এবং কোন ইস্যুতে তারা এই প্রচার চালাচ্ছে। রাজনৈতিক শিক্ষাগত যোগ্যতা শূন্য, বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তোপ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। ভোটের ময়দানে রাজনৈতিক যোগ্যতা লাগে, তৃণমূল এবার বসিরহাটে আরো বেশি ভোট পাবে এবং জিতবে, এমনটাই বলেছেন সুকুমার মাহাতো। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সন্দেশখালী জুড়ে একটা নাটকীয় পরিবেশ তৈরি করে সন্দেশখালী বিজেপি সত্যিকারের দিতে পারেনি, জোগাড় করতে পারেনি, খুঁজে পায়নি, তাই আজকে সন্দেশখালী এরকম একটা প্রার্থী করেছে। আমার মনে হয় হাজি নুরুল যে ভোটে জিততো তার চেয়ে ব্যাপক ভোটে জিতবে, কারণ এই সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। পলিটিক্যাল কেরিয়ার দেখতে হবে, যে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে তাকে মানুষ সমর্থন করবে, যে দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিল তাকে সমর্থন করবে, যে শিক্ষাগত যোগ্যতায় মানুষের পাশে থাকে সে তাকে যোগ্যতা করবে, যে সমাজসেবা করবে মানুষ তাকে পছন্দ করে। এখানে প্রার্থীর ন্যূনতম যোগ্যতা নেই, আর কিছু বলার নেই আমার। আসছে পরের খবরে। প্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ মঙ্গলবার রাত 8:14 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে জানুয়ারি মাসেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে দেখতে গিয়েছিলেন সেবা প্রতিষ্ঠানে। রামকৃষ্ণ মঠ মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুগামী ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী শরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিকতা ও সেবায় তার জীবন উৎসর্গ করেছেন। অমলিন ছাপ রেখে গিয়েছেন তিনি। তার সহানুভূতি প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে শ্রদ্ধা মোদীর। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে একেবারে সিকিউরিটি অর্থাৎ পুলিশ করে দেওয়া হয়েছে। প্রচুর ভক্তরা আসছে মহারাজকে দেখার জন্য, শেষ দেখার জন্য, এবং ফুল দিয়ে তারা প্রণাম করে। এভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেলুড় মঠের তরফ থেকে, যেটা জানানো হচ্ছে। জানালেন যে ঠিক 7:30 অর্থাৎ 7:30 থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে ফুল নিয়ে শ্রদ্ধা জানাবেন, তার জন্য বেলুড় মঠের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 8টার সময় আসবেন শ্রদ্ধা জানাতে। তার সঙ্গে রতিন চক্রবর্তী থাকবে প্রার্থী হাওড়ার। এই দুটি খবর ছাড়া রাজ্যপাল আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে রাজ্যপাল আসার কোনো কনফার্মেশন হয়নি। তবে বেলুড় মঠের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। যেখানে দাহ করা হবে সেই জায়গায় প্যান্ডেল করা হয়েছে। ঠিক 8:15 নাগাদ একদম সংস্কৃতির যে ভবন আছে সেই ভবন থেকে মরদেহ নিয়ে গিয়ে বিভিন্ন মন্দির অর্থাৎ মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে, ব্রহ্মানন্দজির মন্দিরে নিয়ে যাওয়া হবে, এবং বিবেকানন্দ যেখানে সমাধিস্থল সেইখানে নিয়ে যাওয়া হবে। এবং শেষ শ্রদ্ধা বেলুড় মঠের সমস্ত মহারাজরা শেষ শ্রদ্ধা জানাবেন এবং গঙ্গায় স্নান করিয়ে তারপরে দাহ কাজ একবারে 9টার সময় শুরু হবে। এইটুকু বেলুড় মঠের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বেলুড় মঠ বলা যেতে পারে একবারে ভক্তের ঢল, এবং শেষ শ্রদ্ধা জানাতে ভক্তরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ বিদেশ থেকেও আসছে। বেশ, ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে।
4টে 4 দিক এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3 7